This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। দুপুরের সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছেন আমারই সহকর্মী শুভজিৎ। শুভজিৎ, আজ ফুল অ্যান্ড ফাইনালে শুরুতেই দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনালে আমরা যে খবরে চোখ রাখবো, এবার আর বিজেপি শাসিত রাজ্যে নয়, এবার তৃণমূল কংগ্রেসের শরিক রাজনৈতিক দল, ইন্ডিয়া জোটের শরিক রাজনৈতিক দল ডিএমকে শাসিত তামিলনাড়ুতেও একইভাবে আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিকরা। গত কদিন ধরে, গত কয়েক সপ্তাহ ধরে, গত প্রায় এক মাস ধরে সব থেকে বেশি তপ্ত থেকেছে বাংলার রাজনীতি। বিজেপি শাসিত রাজ্যগুলিতে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার, তাকে কেন্দ্র করে বিতর্কে। তারা কি বাঙালি, বাংলাভাষী না বাংলাদেশি? কি কারণে তারা বারবার হেনস্থা হচ্ছেন? গতকাল প্রধানমন্ত্রীর দুর্গাপুর সফর, তার আগে 16ই জুলাই রাজধানী কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল। বারবার এই পরিযায়ী আক্রান্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে গত কয়েক সপ্তাহ, প্রায় এক মাস ধরে বাংলার রাজনীতি। আর ঠিক তখনই একটা গুরুতর মোড় ঘোরানো ঘটনা। এবার ডিএমকে শাসিত তামিলনাড়ুতে, ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেসের শরিক ডিএমকে শাসিত তামিলনাড়ুতে এবার বাংলার পরিযায়ী শ্রমিকরা একইভাবে আক্রান্ত। এই মুহূর্তে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিকের সঙ্গে, রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কৌশিক, কি খবর, যদি বিস্তারিতভাবে আমাদেরকে জানাও। দেখো, যে খবরটি হচ্ছে মুর্শিদাবাদ থেকে 9 জন মতো এই মাসে যে প্রথম সপ্তাহ, সেই প্রথম সপ্তাহে 9 জন মতো মুর্শিদাবাদ থানা এলাকা এবং রানীতলা থানা এলাকা থেকে কাজে যায়, এবং সেখানেও কিন্তু সেই বাংলা ভাষা বলার অপরাধে তাদের যেটা অভিযোগ, যে বাংলা ভাষা বলায় তাদেরকে মারধর করা হয়, একজনের হাত পর্যন্ত ভেঙে দেওয়া হয়, এবং একজনের 3 ছেলে কিন্তু কাজে গিয়েছিল, তাদের মধ্যে একজন গুরুতর জখম হয়, এবং অন্যদিকে রানীতলার থানা এলাকায় যারা ছিল তাদেরকেও মারধর করা হয়। এবং সেখানে অভিযোগ হচ্ছে, এর আগে আমরা দেখেছি উড়িষ্যা বা বিহার বা উত্তরপ্রদেশের মতো জায়গায়, হরিয়ানার জায়গায়, দিল্লিতে এইরকম ঘটনা ঘটছিল। কিন্তু গতকাল যে ঘটনা ঘটেছে, তুমি যেমনটা বলছিলে, যে মোড় ঘোরানো এক ঘটনা। কারণ যে স্ট্যালিন অর্থাৎ ডিএমকে যে মুখ্যমন্ত্রী রয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়া জোটের শরিক দল, এবং মমতা ব্যানার্জিও সেই ইন্ডিয়া জোটে আছেন। এবং সেক্ষেত্রে কিন্তু কোথাও যেন একটা অন্য মোড় ঘুরছে, যে বাঙালির আবেগের জায়গা, এবং সেই জায়গায় গিয়ে যেখানে ইন্ডিয়া জোটের শরিক দল ডিএমকে তামিলনাড়ু, চেন্নাইয়ে যেখানে গিয়ে কাজে আক্রান্ত হয়েছে, সেখানে বাংলা ভাষা বলার কারণেই কিন্তু এইরকম মারধর করা হয়েছে, এমনটা বলছে। এবং তারা যখন যায়, বেশ কয়েকদিন 4-5 কাজ করেছিল, তারপর হঠাৎ করে তাদেরকে এমন মারধর করা হয়। এমনকি থানায় যখন অভিযোগ দায়ের করতে যায়, সেই সময় তাদের উপর বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়, কোনো রকমের প্রাণের ভয়ে বেঁচে আসেন, এবং তারা ট্রেন ধরে চলে এসে সোজা সেখানে চিকিৎসা করার পর্যন্ত সুযোগটুকু পাননি। বিস্তারিতভাবে জানাবে, যারা গিয়েছিলেন নির্দিষ্টভাবে কোথা থেকে গিয়েছিলেন, কতজন গেছিলেন, সবাই কি একই গ্রামের বা একই পরিবারের ছিলেন, নাকি আশপাশের বিভিন্ন গ্রাম থেকে গেছিলেন? ঠিক কি ধরনের কাজ করতে গিয়েছিলেন, কতদিন কাজ করলেন, তারপরে আক্রান্ত হলেন, কারা এসে আক্রমণ করলো, কি বলে আক্রমণ করলো, একটু যদি বিস্তারিতভাবে বলেন। দেখো, চলতি মাসের প্রথম সপ্তাহে গেছিলেন 9 জন গেছিলেন, তার মধ্যে রানীতলা থানা এলাকা থেকে 5 জন, এবং মুর্শিদাবাদ থানার যে গুধিয়া গ্রাম রয়েছে সেখান থেকে 4 জন গেছিলেন। তাদের মধ্যে ছিলেন এক পরিবারের 3 জন, অর্থাৎ 3 ভাই ছিলেন কাজে, এবং সেখানে রাজমিস্ত্রির কাজে গেছিলেন। এবং বিশেষত মুর্শিদাবাদ থেকে বিভিন্ন ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা রাজমিস্ত্রি বা তার যোগানদার হিসেবে গিয়ে কাজ করে, সেই রকমই কাজে এই প্রথম সপ্তাহে গেছিলেন। সেখানে 4-5 দিন কাজ করেছিলেন। হঠাৎ করে চায়ের দোকানে বিকেল 1টার সময় বসেছিল, সেই সময় কিন্তু তাদের উপর চড়া হয়। বাংলায় কথা বলছে দেখে একদল দুষ্কৃতী এসে তাদেরকে মারধর করে, এবং এমন মারধর করে একজনের হাত পর্যন্ত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর তারা স্থানীয় একটি হাসপাতালে যায়, সেখানে চিকিৎসা করাতে গেলে সেখানেও গিয়ে মারধর করা হয়, ভয় দেখানো হয়। বেশ কয়েকজন ভয়ে সেখানে, মানে এই দুষ্কৃতীরা তাদেরকে তাড়া করে হাসপাতাল পর্যন্ত যায়। কৌশিক, শুধুমাত্র যে হাসপাতাল পর্যন্ত এমনটা নয়, এরপর যখন থানায় অভিযোগ করতে যায়, সেই সময় কিন্তু তাদেরকে ভয় দেখানো হয়, অর্থাৎ তারা থানার ভিতরে অভিযোগ জানানোর জন্য সেটাও পর্যন্ত পৌঁছাতে পারেননি। এরপর যে বাকি যে 9 জন গেছিল, তাদের মধ্যে 3 জন গুরুতর আহত হয়, এবং অন্যান্য সহযোগিতায় তারা কোনো রকমে কিন্তু ট্রেনে চেপে পড়েন, এবং গতকাল সকালেই কিন্তু মুর্শিদাবাদে পৌঁছান। এবং আরও একটি তোমাকে জানিয়ে রাখি, যে ঠিকাদার ছিল ওখানে যে রাজমিস্ত্রির কাজ করাতো, সেই ঠিকাদারও কিন্তু তারপর থেকে পালিয়ে গেছেন, অর্থাৎ
মারধর করার সময় তিনিও ভয়ে সেখান থেকে পালিয়ে গেছেন। তবে তিনি কোথাকার বাসিন্দা এখনো পর্যন্ত সেটা জানা যায়নি অনির্বাণ। কৌশিক, এদের কাছে কি কেউ কোনো পরিচয়পত্র দেখতে চেয়েছিল, মানে তারা আদৌ ভারতীয় কিনা, ভারতীয় নাগরিক কিনা, আধার কার্ড বা কোনো পরিচয়পত্র, নাগরিক পরিচয়পত্র দেখতে চেয়েছিল, নাকি স্রেফ বাংলা বলছেন এটাই তাদের একমাত্র অপরাধ ছিল? দেখো, যেটা অভিযোগ করছে যে এখানে কিন্তু কেউ পরিচয়পত্র অর্থে সেই অর্থে চায়নি, প্রথমে বাংলা বলছে সেই কারণেই মারধর করা হয়েছে। তারা যখন চায়ের দোকানে বসেছিল সেই সময় কিন্তু এই বাংলা বলার কারণেই কিন্তু এই মারধর করা হয়েছে, এমনটাই কিন্তু তারা অভিযোগ তুলেছেন। তারা সবে মাত্র কাজে গিয়েছিলেন, 3-4-5 দিন বা সপ্তাহখানিক কাজ করেছিলেন, তার মধ্যেই কিন্তু এই রকম ঘটনা ঘটেছে। একটু আমাদের সঙ্গে থাকো কৌশিক, একটু আমাদের সঙ্গে থাকো। যারা আক্রান্ত হয়েছেন তাদের বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে, আমাদের প্রতিনিধি কৌশিকই পাঠিয়েছেন, শুনবো তারা কি বলেছেন ঘটনা সম্পর্কে। কবে মেরেছে তোমাকে? মঙ্গলবার, এই গত মঙ্গলবার। কি করছিল তখন তুমি? চান করে ওই খাবার বসাচ্ছিল, যেখানে ছিল সেখানে মারধর করেছে। কজন এসেছিল? এসেছিল ওরা 20-22। কি বললো তোমাকে? কোনো কিছু বলেনি, সেই ইট চালাচালি মারা। আপনারা শুনলেন, এখনও চোখে মুখে সে আতঙ্ক রয়েছে যে কোনো একটা জায়গায় তারা কাজ করতে গিয়েছেন, কথা বলছেন, মাতৃভাষায় কথা বলবেন, কারণ আশেপাশে যারা আছে তারা তাদের একই এলাকার বাসিন্দা, কিন্তু সেইখানে কেউ বা কারা এসে মাতৃভাষায় মানে বাংলায় কথা বলার জন্য মারধর করে হাসপাতাল পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেল, সেখান থেকে থানা পর্যন্ত, তারপর তাদের ভয় ফিরে আসতে হলো। যাদের সঙ্গে করেছে এমনই একজনের বাবা কি বলছেন একবার শোনাবো আপনাদের। 6:30 লাগায় ফোন করছে যে আপা আমাকে মারা ফেললো। এবার মারা ফেললো বলে একটা ছিল ফোন করছে, তো বললো যে কেউ আছিস তো? তো যদি না, ইসমাইল নিয়ে চলে গেছে ওর একটা হসপিটাল, তারা রানীতলা ছিল, রানীতলা রুট চলে গেছে। আর আমাদের একজনা হাত ভেঙে দিয়েছে। আবার আমি ছাত্র উপরে উঠে গেছি, বাথরুমের ছাত্র উপরে আসছে ইয়েতে ছাত্র, আর বড় ভাইকে মারা ফেললো নিচে। এবার নিচে দিয়ে আবার খবর না আছি, তো নিচে আর খবর পাচ্ছি না। তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। অরূপ বাবু, এতদিন বিজেপি শাসিত রাজ্য থেকে খবর আসছিল এবং সেখানে তাও একটা পরিচয়পত্র চেক করার বালাই ছিল, অর্থাৎ ভারতীয় নাকি বাংলাদেশি। আপনারা বলছিলেন না বাংলা ভাষী, কিন্তু এখানে সব পরিচয়পত্রের কোনো বালাই রাখা হয়নি। স্রেফ বাংলা ভাষায় কথা বলবার জন্যই আক্রান্ত এবং ভয়ঙ্করভাবে আক্রান্ত হয়ে হাত ভেঙে গেছে, তার চিকিৎসা পর্যন্ত করাতে না পেরে হাসপাতালে তারা খেয়ে, পুলিশ স্টেশনে তারা খেয়ে ফিরে আসতে বাধ্য হয়েছেন মুর্শিদাবাদের এই 9 জন শ্রমিক। আপনারা কি শরিক ডিএমকের কাছে জানাবেন, রাজনৈতিকভাবে জানাবেন, প্রশাসনিকভাবে জানাবেন? শোনা যাচ্ছে অরূপ? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, প্লিজ। গতকালকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে এসে বাংলা এবং বাঙালি অস্মিতা নিয়ে অনেক বড় বড় জ্ঞানগর্ভ উপদেশ দিয়ে গেলেন। তার সেই উপদেশটাকে পুরোটাই বৃথা এবং জ্বলে গেল। আজকে প্রমাণ হলো, আজকে আবার অন্য একটি রাজ্য থেকে সেখানে বাঙালিদের উপর আক্রমণের খবর এলো। এতদিন বিজেপি শাসিত রাজ্য থেকে আসছিল, আজকে হিন্দু থেকে এসছে ঠিকই, কিন্তু আমরা সকলেই জানি তামিলনাড়ুতে কে আন্নামালাইকে সামনে রাখার পর থেকে, যবে থেকে তিনি বিজেপির লিডার হয়েছে এবং তামিলনাড়ু বিধানসভায় বিজেপি খাতা খুলেছে, তবে থেকে একের পর এক ঘটনায় এই ধরনের ঘটনা সামনে আসছে, যেখানে বাঙালি বিদ্বেষ কেন্দ্র করে একটা পর একটা ঘটনা সামনে আসছে। আমরা বারবার একটা কথাই বলছি, যেখানে বিজেপি সেখানেই বাঙালি বিদ্বেষ। অরূপবাবু, মহারাষ্ট্রে বা বিজেপি শাসিত রাজ্যগুলোতে যখন ঘটনা ঘটছে তখন আপনারা শাসক দলকে নিশানা করছেন, আর তামিলনাড়ুতে ঘটলে আপনারা সেখানকার বিরোধী দল এবং তা মাত্র একজন মাত্র বিধায়কের বিরোধী দল বিজেপিকে নিশানা করছেন। না না, একজন মাত্র বিরোধী দলের বলে বলছি না, যেখানেই পার্টিকুলারলি বাঙালিরা টার্গেট হচ্ছে, আপনি একজন বিধায়ক দেখলে তো হবে না, সেখানে আরএসএস এর নির্দিষ্ট সংগঠন আছে, সেখানে নির্দিষ্টভাবে বিজেপির সংগঠন আছে এবং বিজেপি সংগঠন বেছে বেছে সারা ভারতবর্ষে বাংলা এবং বাঙালিকে টার্গেট করছে। আমি তো নরেন্দ্র মোদীর কাছে জানতে চাই, গতকালকে যে বাঙালি অস্মিতার কথা বলেছিলেন, আজকে কি নরেন্দ্র মোদী একবারও এই নিয়ে সোচ্চার রয়েছেন? তার দল কি সোচ্চার রয়েছে? একজন বিজেপি নেতাও এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন? আসলে সারা ভারতবর্ষের বুকে বাঙালি হেডসেটটাকে খুব সুকৌশলে স্প্রেড করিয়েছে যারা, তার নাম ভারতীয় জনতা পার্টি। অরূপবাবু, আপনি আমাকে চেনেন দীর্ঘদিন ধরে, আমাদের চেনা জানা দীর্ঘদিনের, আপনি নিশ্চিত থাকতে পারেন যে বিজেপির কাউকে যোগাযোগ করতে পারেন। আমি প্রথমে প্রশ্নটা অবশ্যই করব, কিন্তু আমার প্রশ্ন, তামিলনাড়ুর পুলিশ, তামিলনাড়ুর হাসপাতাল, এগুলো তো ডিএমকে মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিনের অধীনে, তাদের সঙ্গে যোগাযোগ করবেন না? অনির্বাণ, আপনি দেখুন, তামিলনাড়ুর সরকারের পক্ষ থেকে ডিএমকে কেউ
ঘটনাকে সমর্থন করেছে, উল্টে তারাও ধিক্কার জানিয়েছে। আজকে একটা জিনিস মানতে হবে, একটা রাজ্যে যদি কোনো সরকার থাকে তার মানে সব কাজ যে সেই দলের প্রতিনিধিরাই করছে তা নয়। এ রাজ্যের বুকে অনেক 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 তাহলে এটা বলছেন বিজেপি শাসিত রাজ্যগুলোর ক্ষেত্রেও সত্যি? বিজেপি শাসিত রাজ্যগুলোর ক্ষেত্রে যেটা আপনি বলছেন একইভাবে সেখানে সরাসরি বিজেপি নেতারা মদত দিচ্ছে। সেখানে তো ভিডিওতে দেখা যাচ্ছে যে বিজেপি নেতৃত্ব তারা উপস্থিত থেকে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করছে, আর বিজেপি যুব মোর্চার নেতা তাই অত্যাচার করছে। অরূপবাবু ধন্যবাদ আমাদের সঙ্গে আপনার প্রতিক্রিয়া শেয়ার করবার জন্য, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। রাহুল সিনহা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা। রাহুল বাবু, এবার ডিএমকে শাসিত তামিলনাড়ুতে বাংলার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত, কোনো কার্ড টার্ড চেকিংয়ের বালাই নেই, মানে তারা ভারতীয় পরীক্ষা চলছিল কিনা, তারা ভারতীয় নাগরিকত্ব আছে কিনা এটা দেখা হচ্ছিল কিনা, ওসব কিচ্ছু না। স্রেফ বাংলায় কথা বলেছে, মেরেছে, মেরে হাড় ভেঙে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে, হাসপাতালে চিকিৎসা করাতে গেছে তাড়া করেছে, থানায় কমপ্লেন জানাতে গেছে তাড়া করেছে, এক তাড়ায় ট্রেনে উঠেছে তামিলনাড়ু থেকে বাংলায় এসে নেমেছে মুর্শিদাবাদে নিজের গ্রামে গিয়ে, তবে দম ফেলেছে। কি বলবেন রাহুল বাবু? না, আমি এটাই বলবো যে মমতা ব্যানার্জি এখন সোজাসুজি তামিলনাড়ু চলে যান। তামিলনাড়ু গিয়ে যে গুন্ডামিটা এখানে দেখাচ্ছে সেটা ওখানে একবার দেখিয়ে দিক না। অতএব স্ট্যালিন একবার দেখুক যে মমতা ব্যানার্জির রাজ্যের লোকের জন্য তার কতটা প্রেম। এখন একটা শব্দও করবেন, এখন কায়দা করে এদিক ওদিক ঘোরাবে। তার কারণটা হচ্ছে এটাই যে যখন নিজেদের বন্ধু যে স্টেটে এই জাতীয় কোনো ঘটনা ঘটে তখন সঙ্গে সঙ্গে সেই বিষয়টাকে ধামাচাপা দেওয়া। আসল বিষয় হচ্ছে চারিদিকে সারা দেশ জুড়ে যেভাবে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী পশ্চিম বাংলা দিয়ে সারা দেশকে দখল করতে শুরু করেছে, তাতে সারা দেশের বিভিন্ন প্রান্তের লোকেরা উদ্বিগ্ন। সে কে বিজেপি, কে এজেপি, কে ডিএমকে, কে সিএমকে, এসব কোনো ব্যাপার নেই, কারণ প্রত্যেকে চিন্তিত। অথচ পশ্চিমবঙ্গ সরকার তাদের কোনো হেলদোল নেই, চিন্তাও নেই। তার কারণ তারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা মুসলমানদের ভোটে সরকার বানায়, আর সেই তারা এদেরকে এখানে পুষে রেখেছে। আর অন্যান্য রাজ্য সে যেখানেই হোক, যে প্রদেশই হোক, সে মমতা ব্যানার্জির বন্ধু রাজ্য হোক বা অন্য রাজ্য হোক, সেখানে তারা উদ্বেগে এই জাতীয় ঘটনা ঘটাচ্ছে। একটা প্রশ্ন করবো রাহুল বাবু শুধু আপনাকে, সেটা মহারাষ্ট্র হোক, কর্ণাটক হোক বা তামিলনাড়ু হোক, সবই তো ইউনিয়ন অফ ইন্ডিয়ার ভিতরে থাকা স্টেটস, মানে রাজ্য। কেন্দ্রীয় সরকারের দিক থেকে একটা অ্যাডভাইজারি দরকার না সব রাজ্যের জন্য? না না, অ্যাডভাইজারি তো পরিষ্কার, এর আগেও বলে দিয়েছে কেন্দ্রীয় সরকার যে পাকিস্তানিদের খুঁজে বের করো। যখন অপারেশন সিঁদুর হচ্ছে সেই সময় যে পাকিস্তানিদের জন্য সারা দেশ জুড়ে তল্লাশি চলেছে, সমস্ত সরকার সহযোগিতা করেছে, পাকিস্তানি ধরা পড়েছে বিভিন্ন জায়গায়। পশ্চিমবাংলায় একটা ধরেছে, একটা কোনো খোঁজ করেছে? আমি নিজে, তার মানে বিজেপি শাসিত রাজ্যের মতো ডিএমকে শাসিত তামিলনাড়ুতেও আপনাদের সমর্থন এক্ষেত্রে এমকে স্ট্যালিনের দিকেই। আপনারা বলছেন পরিযায়ী নয়, বাংলাদেশি ধরা পড়েছে। একদম আসল সমস্ত কোনো পরিযায়ী ব্যাপারে নেই। বাংলাদেশিরা এখানে এসে এই তৃণমূলের বদান্যতায় তারা সমস্ত কার্ড ফার্ড সব করিয়ে নিয়েছে। অতএব নাগরিকত্বের কিছু পরিচয় নিয়ে এসছে, এবং যখন তাদেরকে ধরা হচ্ছে শেষ পর্যন্ত ধরা পড়ছে যে তারা বাংলাদেশি। পশ্চিমবাংলার একটা আপনার আধার কার্ড থাকলেই পশ্চিমবাংলার নাগরিক হয়ে যায় না। অনেক ধন্যবাদ রাহুল বাবু আপনার প্রতিক্রিয়া আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। ফলে একটা কথা স্পষ্ট শুভজিৎ, যে তৃণমূলের পক্ষ থেকে একটু কুমির ডাঙ্গা খেলা থাকলেও, মানে মহারাষ্ট্রে কুমির, তামিলনাড়ুতে ডাঙ্গা থাকলেও, বিজেপি কিন্তু এখনো পর্যন্ত ডেটে রয়েছে নিজের ব্যাখ্যাতে। মহারাষ্ট্রই হোক অথবা তামিলনাড়ু, নিজের রাজ্য হোক অথবা শরিকে অন্য কোনো বিরোধী দলের রাজ্য, তারা বলছেন ধরা পড়ছে শুধুমাত্র বাংলাদেশি। ঠিকই বলেছো, ঠিকই একদমই। এবং আমার সহকর্মী অনির্বাণের কথার সূত্র ধরে আমি বলবো, কিন্তু প্রশ্ন এখানে বাঙালি অস্মিতা কার কাছে সুরক্ষিত? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে বিজেপির কাছে। এদিকে বাঙালি অস্মিতাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের অন্যতম সদস্য মদন মিত্র তিনি আবার হুঁশিয়ারি দিচ্ছেন। কি হুঁশিয়ারি? বাংলাদেশি তকমা দিয়ে বাঙালির গায়ে হাত পড়লে বিজেপির হাত মুচড়ে দেওয়ার হুমকি। ফলে ডিএমকের হাত এক্ষেত্রে তারা মুচড়ে দেবেন কিনা সেটা সময়ের অপেক্ষা। বিজেপির হাতের মুঠো কিভাবে মুচড়ে ভাঙতে হয় তৃণমূল কংগ্রেস জানে, এটা বলছেন মদন মিত্র 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চ থেকে। ঠিক এভাবেই তিনি হুঁশিয়ারি দিয়েছেন। শোনাই কি বলেছেন তিনি। বাংলা ভালোবাসতে পারে, কিন্তু যদি কেউ মনে করে থাকেন
যে বাঙালি বা বাংলার মানুষ প্রয়োজনে প্রতিবাদ করতে পারে না, তাহলে জেনে রেখে দিন, যেদিন একটা বাঙালির গায়ে বাংলাদেশি তকমা দিয়ে হাত পড়বে, সেদিন কিন্তু বিজেপির ওই হাতের মুঠো কেমন করে মুছড়ে ভেঙে দিতে হয় তার জন্য তৃণমূলের কর্মীরা তৈরি আছে। উই আর রেডি ফর দ্যাট। ওনার হাত সোজা আছে, এখন হাত পাই তো নড়ে। এইসব ডায়লগ মেরে বেঁচে থাকার যে চেষ্টা মালদার প্রেসিডেন্ট মদনবাবু, এখন ওদেরকে কেউ পোছে না, গুরুত্ব বাড়ানোর চেষ্টা চলছে পার্টিতে। আর এই জন্য এইসব ডায়লগ, এতে বাঙালির এতে কান দেওয়া দরকার নেই। বাংলা ভাষা নিয়ে আবেগের শান দিয়ে এবার অসম বিজেপিকেও নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল সাইটে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রী লিখেছেন, অসমে বিজেপি বিভেদের সব সীমা অতিক্রম করেছে, মাতৃভাষাকে সম্মান করার জন্য নির্যাতন এবং হুমকির মুখে অসমে পড়তে হচ্ছে বলেও, অর্থাৎ অসমের বাঙালিদের পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা। ভাষা ও পরিচয়ের মর্যাদার জন্য লড়াই করার নাগরিকদের পাশে থাকারও বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্তর সঙ্গে। সায়ন্ত, জানতে চাইবো মুখ্যমন্ত্রীর এই পোস্ট এবং সেই পোস্টের পরিপ্রেক্ষিত সম্পর্কে। অসমে নতুন করে কিছু ঘটেছে কি সায়ন্ত? দেখো, বাংলার অস্মিতা মূলত এটাই কিন্তু আগামী বিধানসভার নির্বাচনের আগে তৃণমূলের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ রণকৌশল হতে চলেছে। এবং সেই রণকৌশলের সাম দিয়েই কিন্তু একটা কথা বলা যায় যে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলা ভাষা এবং বাংলা ভাষাভাষী মানুষের হেনস্থা নিয়ে পথে নেমেছেন, তিনি যে কেন্দ্রীয় সরকার এবং অসম সরকারকে আক্রমণ করবে সেটা স্বাভাবিক ছিল এবং সেটাই কিন্তু দেখা যাচ্ছে। তিনি সমাজ মাধ্যমে যে পোস্ট করেছেন, অসম সরকারকে সরাসরি বিঁধেছেন কী নিয়ে, যেভাবে সেখানেও দাবি করা হচ্ছে যে অসমে বাংলা ভাষা কেউ লেখা হলে তাকে অনুপ্রবেশ হিসাবে চিহ্নিত করা হবে, সহজে ধরার সুবিধা হবে। এই ধরনের একাধিক সিদ্ধান্ত নিচ্ছে অসম সরকার। সেই জায়গা থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই বক্তব্য সমাজ মাধ্যমে তিনি পোস্ট করেছেন, কিন্তু পাল্টা দিতেও ছাড়েননি কিন্তু অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি কিন্তু নিজের সমাজ মাধ্যমে একেবারেই সায়ন্ত, আমরা সেই পোস্টের দিকেও নজর রাখবো। আপাতত তোমাকে ধন্যবাদ। ভাষা নিয়ে বিভেদ তৈরি এবং রাজনীতি করার অভিযোগে পাল্টা বাংলার মুখ্যমন্ত্রীকে বিধে আবার আক্রমণ শানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। যে কথা বলছিলেন আমাদের প্রতিনিধি সায়ন্ত, বলেছেন ভাষার ভিত্তিতে বিভাজনের চেষ্টা এবং সংখ্যালঘু তোষণের অভিযোগ করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। হিমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল সাইটে হিমন্ত বিশ্ব শর্মা লিখেছেন, একটি সম্প্রদায়ের অনুপ্রবেশের জন্য জনবিন্যাস বদলে যাচ্ছে, হিন্দুরা বিভিন্ন জায়গায় সংখ্যালঘু হয়ে পড়ছেন, রাজনৈতিক কারণ এবং ভোট ব্যাংকের জন্য তাতে মদত দিয়ে যাচ্ছেন মমতা বলে অভিযোগ করেছেন তিনি। অন্যদিকে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে প্রায় 7 মাস ধরে আটক মহারাষ্ট্রে। ভাবুন একবার, 7 মাস। রানাঘাট 2 নম্বর ব্লকের নোকারি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ওই দুজন শ্রমিক বাংলায় কথা বলার কারণে বাংলাদেশি সন্দেহে তাদেরকে আটক করা হয় বলে অভিযোগ। তাদের পরিবার দাবি করছে যে ভারতীয় সমস্ত নথি থাকা সত্ত্বেও 7 মাস ধরে মহারাষ্ট্রের পুলিশের হেফাজতে তারা রয়েছেন। আইনি জটিলতা কাটিয়ে তাদের বাড়ি ফেরার অপেক্ষায় অসহায় পরিবারের লোকজন, তারা দিন গুনছেন। তাদের দ্রুত ফেরাতে প্রশাসনের কাছে পরিবারের তরফ থেকে আর্জি জানানো হয়েছে। মহারাষ্ট্রে ধরা পড়ছে। কিভাবে? কাজে গেছিল, সেই কাজে। আমার 2 ছেলে, মোর একটা গেছিল কাজে, পুলিশে ধরেছে। বাংলা ভাই কয়েকবার ধরেছে। রাজ্যে ফের জাল নোটের পাহাড়। সন্দেশখালী ধামাখালীতে 10 কোটি টাকার জাল নোট উদ্ধার। গেস্ট হাউস থেকে উদ্ধার 10 কোটির জাল নোট। শাহজাহানের নাম জড়ানো গেস্ট হাউসেই কোটি কোটি টাকার জাল নোট। জাল নোট সহ ইতিমধ্যেই 2 জন গ্রেফতার হয়েছে। ধৃতরা জীবনতলা এবং মহেশতলার বাসিন্দা, অর্থাৎ জীবনতলা থানা এলাকা এবং মহেশতলা থানা এলাকার বাসিন্দা। সূত্রের খবরে এখনো জাল নোট গোনার কাজ চলছে, ফলে এই যে 10 কোটির পরিমাণটা আপনাদেরকে জানালাম, এটা আরো বাড়তে পারে। আমাদের প্রতিনিধি দীপঙ্কর এই মুহূর্তে রয়েছেন। দীপঙ্কর, জানতে চাইবো বিস্তারিতভাবে ঘটনা সম্পর্কে তোমার কাছ থেকে। যে জাল নোট গোলার কাজ চলছে সেই ছবিটাও দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনে ফুল ছবিটা আপনাদের দেখাবো। এই হচ্ছে সেই নোটের ছবি। আপনারা নিশ্চিতভাবে এর থেকে বেশি টাকার নোটের ছবি দেখতে অভ্যস্ত, আসল নোট। তবে জাল নোটে 10 কোটি টাকা কখনো দেখেছেন কিনা আমি জানি না। এই মুহূর্তে TV9 বাংলা স্ক্রিনে 10 কোটি টাকার জাল নোটের ছবি। যে 10 কোটি টাকার সংখ্যা বা পরিমাণটা আরও বাড়তে পারে, তার কারণ টাকা এখনো গোনা চলছে। আমাদের প্রতিনিধি দীপঙ্কর আমার সঙ্গে রয়েছে। দীপঙ্কর,
দেখো এখনো পর্যন্ত পরিষ্কার নয় এই টাকাটা কতটা বাড়বে, কিন্তু পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে টাকা গোনার কাজ চলছে, স্বাভাবিকভাবে এই টাকাটা আরও বাড়তে পারে এমনটা মনে করা হচ্ছে। যে দুজন ব্যক্তি এই জীবনতলা এবং মহেশতলা তারা গতকাল এই গেস্ট হাউসে আসেন এবং তাদের আসার সময় যে ভারী ভারী লাগেজ ব্যাগ ছিল যা দেখে স্থানীয় মানুষের সন্দেহ হয়, সূত্রে পুলিশ খবর পায় এবং সেই খবর পেয়ে পুলিশ যখন ওই গেস্ট হাউসে যায় সেখানে গিয়ে তদন্ত করে, সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং তারপরই দেখতে পাওয়া যায় যে ওই লাগেজ ব্যাগের মধ্যে কোটি কোটি টাকা রয়েছে এবং যে টাকা বা যে নোটগুলো জাল এমনটা মনে করা হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে ওই দুজনকে আটক করে প্রথমে এবং পরবর্তীতে গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে সন্দেশখালী থানার পুলিশ। এখন প্রশ্ন হচ্ছে এই টাকা তারা কোথা থেকে এনেছিল এবং এই টাকার ব্যবহার তারা কীভাবে করতো। প্রথমত যদি জাল নোট হয় তাহলে এই জাল নোটগুলো তারা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিত, সেই ভাবনাটা কী ছিল সেটা পুলিশের জানার একটা বড় বিষয় এবং একই সঙ্গে এই টাকাগুলো পেছনে আর কারা কারা আছে এই সমস্ত এবং একটা জায়গা থাকতে তারা ধামাখালিতেই বা কেন এসে উঠলো বা এটাকেই কেন তাদের কেন্দ্র করলো টাকাটা নিয়ে এসে ওঠার জন্য, তাই না? দেখো পুলিশের এক্ষেত্রে আরও একটা অনুমান আছে যে এই হোটেলে তারা অতীতে আগে এসছে কিনা, এই হোটেলে ব্যবহার করেছে কিনা, এই হোটেলের সঙ্গে তাদের কোনো পরিচয় আছে কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু পুলিশ খতিয়ে দেখছে এবং একই সঙ্গে এই টাকাগুলো কিভাবে, বিশেষ করে এই টাকাগুলো সাধারণ মানুষের মধ্যে কীভাবে ছড়াতো, এই জাল টাকা তারা কীভাবে জাল টাকা দিয়ে নতুন টাকা নিত, এই সমস্ত প্রসেস কিন্তু পুলিশকে জানতে হবে এবং তারই জিজ্ঞাসাবাদ চলছে এবং এর পেছনে কারা রয়েছে সেই সব মাথাকেও ধরবার চেষ্টা করছে পুলিশ। ধন্যবাদ দীপঙ্কর। ভোট পরবর্তী হিংসা মামলায় এবার জেল যেতে হলো পুলিশকে। ভাবুন, বেলেঘাটায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে নারকেলডাঙ্গা থানার প্রাক্তন ওসি যার নাম শুভজিৎ সেন, তৎকালীন সাব ইন্সপেক্টর যার নাম রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের 13 দিনের জেল হেফাজতের নির্দেশ হয়েছে। এর আগে এই প্রতিবেদনে পাপিয়া ঘোষের ছবি ভুল ব্যবহার করা হয়েছিল। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত এবং ক্ষমা প্রার্থী, কিন্তু গোটা বিষয়টা একবার ইন ডিটেল দেখুন আপনারা। বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে প্রাক্তন ও বর্তমান পুলিশ অফিসার সহ 4 জনের জেল হেফাজতের নির্দেশ দিল বিশেষ সিবিআই আদালত। 2021 বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন কাঁকুরগাছিতে অভিজিৎ সরকারের উপর দুষ্কৃতীরা হামলা চালায়। কয়েকদিন পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সিবিআই তদন্তের দাবিতে আদালতে যায় পরিবার। ভোট পরবর্তী হিংসায় 50টির বেশি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। সেই তদন্তে নেমে চার্জশিট দিয়েছে সিবিআই, তাতে নাম রয়েছে 18 জনের। তাদের শুক্রবার হাজিরার নির্দেশ দেয় আদালত। সেই মামলায় বিচারক রোহন সিনহা কড়া মন্তব্য করেন। তিনি বলেন, রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে সমাজ কি করবে? সমাজ অর্থাৎ আপনি আমি। নারকেলডাঙ্গার তৎকালীন ওসি বর্তমানে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার শুভজিৎ সেনের আইনজীবীর উদ্দেশ্যে বিচারক প্রশ্ন করেন, আপনার মক্কেল ওসি থেকে কবে এসিপি হলেন? ঘটনার 19 দিন পরে প্রমোশন পেলেন, তবে যে কোনো প্রমোশন পুরস্কার হিসেবে দেখা হয়। আপনার মক্কেল কবে বিশ্বজিৎ সরকারের অভিযোগ পেয়েছেন? অভিযোগপত্রতে সইয়ে তারিখটা কাটা হয়েছে। এই পরেশ পাল, স্বপন সমাদ্দারের মতো নেতারা একের পর এক খুন করেছে আর সেই খুনের প্রমাণ লোপাট করেছে এই শুভজিৎ সেন, রত্না সরকার, দীপঙ্কর দেবনাথ, এদের মতো লোকেরা। এতদূর পৌঁছতে পেরেছি এবং বিচারককে বলতে পেরেছি বলে আজকে সেই প্রমাণটা আমরা পেয়েছি, বা ধরুন প্রথম ধাপটা আমরা এগিয়েই গেলাম। আরেকজন আসামি যিনি এই মামলার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, সেই ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন, তাদের 4 জনকে জুডিশিয়াল কাস্টাডির নির্দেশ দিয়েছেন এবং 31শে জুলাই পর্যন্ত তাদেরকে কাস্টাডি রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই দিন তৃণমূল বিধায়ক পরেশ পাল, কাউন্সিলর পাপিয়া ঘোষ, মেয়র পরিষদ স্বপন সমাদ্দারকেও হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত, কিন্তু হাইকোর্টের আগাম জামিনের মামলা চলায় তারা হাজিরা দেননি। আমি জানি না কোথায় কি হলো না হলো, আমি কিছু বলতেও পারবো না। পুরো রাজনৈতিক উদ্দেশ্য নবপ্রণীত ভাবে 4 বছর পরে আমার নামটা ঢোকানো হয়েছে। যে কোনো তদন্তে ফেস করতে রাজি আছি, কারণ আমার রাজনৈতিক জীবনে কোনোদিন এই ঘটনা ঘটেনি, আমি কিছু পছন্দ করি না। যাবো, কি আছে, আগেও সাহায্য করেছি এখনো করবো না, কোনোভাবেই হাত নেই। আরজি করেও প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। আর এবার ভোট পরবর্তী হিংসাতেও প্রমাণ লোপাটের অভিযোগে সিবিআই মামলাতেই জেলে যেতে হলো নারকেলডাঙ্গার তৎকালীন ওসি শুভজিৎ সেন, তৎকালীন সাব ইন্সপেক্টর রত্না সরকার ও হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে। গত 4 জুলাই ভোট পরবর্তী হিংসায় এক নাবালিকাকে ধর্ষণের মামলায় বাংলায় প্রথম সাজা ঘোষণা হয়। যাবজ্জীবন কারাদণ্ড হয় মালদার তৃণমূল কংগ্রেস নেতা রফিকুল ইসলামের। রাজ্যে ছাত্র ভোটের দামামা। আগামী কয়েক মাসে ছাত্র ভোটের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ছাত্র ভোটের সাংগঠনিক প্রস্তুতি ইতিমধ্যেই তৃণমূল শুরু করে দিয়েছে। টিএমসিপির থেকে রিপোর্ট তলব করা হয়েছে। শীর্ষ নেতৃত্বের কাছে জেলাওয়ারি রিপোর্ট পেশ ছাত্র সংগঠনের। বছর শেষের আগেই ছাত্র ভোটের জন্য টিএমসিপি প্রস্তুতি নিচ্ছে। মনোজিৎ কাণ্ড থেকে শিক্ষা নিচ্ছে টিএমসিপি। সব অভিযুক্ত নেতাদের কলেজের ইউনিট থেকে টিএমসিপি সরাচ্ছে বলেও জানতে পারা যাচ্ছে।
2026-এর বিধানসভা নির্বাচনের আগেই নির্বাচনের বিগল বাজতে পারে আমাদের গোটা বাংলায়। তার কারণ ছাত্র ভোটের জন্য সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিয়েছে টিএমসিপি। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ছাত্র শাখার কাছ থেকে জেলাওয়ারি রিপোর্ট নেওয়া হয়েছে এবং সেই জেলাওয়ারি রিপোর্টে টিএমসিপি উল্লেখ করেছে যে তারা নির্বাচনের জন্য তৈরি। সব ঠিক থাকলে হয়তো পুজোর পরেই ছাত্র ভোট হওয়ার সম্ভাবনা, এবং এই ছাত্র ভোটে একেবারে নতুন একটা ইউনিট নিয়ে নতুন মুখকে সামনে রেখে এগোতে চাইছে টিএমসিপি। তাই কলেজে কলেজে মনোজিৎ মিশ্রের মতন অভিযুক্তদের সরিয়ে নতুন ইউনিট তৈরি করা হচ্ছে, যে ইউনিটের নেতৃত্ব দেবে ছাত্রীরা। টিএমসিপি ছাত্র ভোটের জন্য প্রস্তুত। দীর্ঘদিন ধরে আটকে ছাত্র ভোট, এবার কি তাহলে ছাত্র ভোটের দাবামা বাংলায়? ক্যামেরা কল্যাণের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। সংগঠনের প্রধান হিসেবে বলতে পারেন আমি একটু বেশি খুশি, কারণ আমি বারবার বলতাম যে ইউনিয়ন রুম কেন্দ্রিক রাজনীতি নয়, যতটা বেশি কলেজে ছাত্রছাত্রীর মধ্যে থেকে কমন রুম ক্যান্টিনের মধ্যে থেকে যদি রাজনীতি হয় সেটা ছাত্রছাত্রীদের অনেক সুবিধা হয়। অধিকাংশ কলেজ মানলেও 2-4টা কলেজ তো এমন ছিল যারা একটু ইউনিয়ন রুম বসেই সময়টা কাটাতো, তো তাদের ক্ষেত্রে আরও বেশি হবে, আরও বেশি তারা ছাত্রছাত্রীদের কাছে যাবে। কেন রাজনীতির ক্ষেত্রে বলুন, ছাত্র রাজনীতির ক্ষেত্রে বলুন, জনসংযোগই কিন্তু একমাত্র পথ। ইলেকশন যবেই হোক, আজ বললে কালকে ইলেকশন হলো, তৃণমূল ছাত্র পরিষদ প্রস্তুত এবং তারা প্রত্যেকটা জায়গায় সিআর দিয়ে নমিনেট করে তারা নিশ্চিতভাবে ভালো রেজাল্ট করবে বিশ্বাস করি। পশ্চিমবাংলার নানান প্রান্তে ক্যাম্পাসের মধ্যে সাদা ঝান্ডা, লাল তারা সাদা ঝান্ডা, সেই ঝান্ডা ওড়ানো শুরু হয়ে গেছে, সেই কাজ চলবে। নির্বাচন ঘোষণা হলে ছাত্রছাত্রীরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে, নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ক্যাম্পাস থেকে এই সমস্ত ক্রিমিনাল, এই সমস্ত তৃণমূলের মাতব্বর এবং ক্রিমিনালদের আশ্রয়দাতাদের ক্যাম্পাস থেকে সরিয়ে দেবে। এখনো ছাত্র ভর্তি হবে না, নির্বাচন হবে, কাগজে কলমে নির্বাচন করে দেখিয়ে দিয়ে ইউনিয়ন রুমগুলোতে আবার তাণ্ডব শুরু হয়ে যাবে। যেটা ইলিগালি হচ্ছিল আবার সেটা লিগালি করবার চেষ্টা করবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনী ব্যবস্থাটা কোনোভাবেই এরা টিকিয়ে রাখতে চায় না, তো ফলে লোক দেখানো ছাত্র ভোট হবে কাগজে কলমে। আসন্ন পুজোর আগেই এসএসসির নতুন নিয়োগ পরীক্ষা। সেপ্টেম্বর মাসে এসএসসি পরীক্ষা হবে। সূত্রের খবর 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর পরীক্ষা হতে পারে, আর সেই মতো সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে কমিশন। 21 তারিখ আবেদন জমা দেওয়ার শেষ দিন। ইতিমধ্যেই 5.5 লক্ষ পরীক্ষার্থীর আবেদন জমা পড়েছে। আর কি কি তথ্য, আর কি কি আপডেটের সংক্রান্ত আমার সহকর্মী সুমন মহাপাত্রর কাছে জানতে চাইবো। সুমন, দেখো, TV9 বাংলা ইতিমধ্যে এই খবর সবার আগে ব্রেক করেছে যে 7 এবং 14ই সেপ্টেম্বর সম্ভবত পরীক্ষার দিন, যেখানে কিন্তু 2016 সালের যাদের চাকরি হারিয়েছেন তারাও পরীক্ষায় বসতে পারবেন। তার সঙ্গে সঙ্গে নতুন যারা বিএড করে এতদিন বসেছিলেন তারাও কিন্তু এই পরীক্ষায় বসতে পারবেন। এবং তুমি জানো যে আর মাত্র 2 দিন তারপরে কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে এবং এবারের পরীক্ষায় বেশ কিছু নতুনত্ব রয়েছে। তবে সেই পরীক্ষা হবে পুজোর আগে। 7 তারিখ সম্ভবত নবম দশমের এবং 14 তারিখ একাদশ দ্বাদশের পরীক্ষা হতে পারে। শুভজিৎ, ধন্যবাদ সুমন। ইতিমধ্যে 5.5 লক্ষ পরীক্ষার্থীর আবেদন জমা পড়ে গিয়েছে। সূত্রের খবর আগামী 7 তারিখ মানে 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর পরীক্ষা হতে পারে, আর সেই মতো সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ। 21 তারিখ আবেদন জমা দেওয়ার শেষ দিন। ইতিমধ্যে 5.5 লক্ষ পরীক্ষার্থীর আবেদনপত্র জমা পড়েছে। এ সংক্রান্তই আপডেট। এসএসসির নতুন পরীক্ষা বিধি মামলার জল কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। হ্যাঁ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ, সেখানে চ্যালেঞ্জ করে, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিহারাদের একাংশ। গতকালই নয়া বিধিকে মান্যতা দিয়ে সব আর্জি হাইকোর্ট খারিজ করে দেয়। বিচারপতি সৌমেন সেনের নির্দেশকে এবার চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে চাকরিহারাদের একাংশ। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক ডিজিটাল অ্যারেস্ট, এটা বারবার শোনা যাচ্ছিল, এবং কিভাবে ডিজিটাল অ্যারেস্ট বিষয়টা হচ্ছে সেটাও আপনারা দেখেছেন, অনেকেই ভুক্তভোগী হয়তো। এই ডিজিটাল অ্যারেস্ট প্রতারণায় 9 জনের যাবজ্জীবন সাজা হয়েছে। রানাঘাট সাইবার ক্রাইম থানার মামলায় দেশে প্রথম সাজা হলো, এই সাজা ঘোষণা হলো দেশে প্রথম এই ডিজিটাল অ্যারেস্টের ঘটনায়। গত বছর কল্যাণীর এক অবসরপ্রাপ্ত কৃষি বিজ্ঞানীকে 7 দিন ধরে ডিজিটাল অ্যারেস্ট করে 1 কোটি টাকারও বেশি হাতিয়ে নেয় সাজাপ্রাপ্তরা। বিজ্ঞানীর হোয়াটসঅ্যাপ কল লিস্ট ঘেঁটে তদন্তকারীরা জানতে পারেন যে কম্বোডিয়া থেকে তাকে ফোন করা হয়েছিল। তারা সেই লিঙ্ক পান। দেশ জুড়ে 100রও অধিক সাইবার অপরাধের সঙ্গে এই চক্রের যুক্ত থাকার কথা জানতে পারা যায়, এবং জানতে পারা যায় যে 400 কোটি টাকারও বেশি তারা এই ডিজিটাল অ্যারেস্ট এই পদ্ধতির মাধ্যমে তারা
প্রতারণা করেছে। জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধিত করা হয় তদন্তকারী অফিসার এবং সরকারি আইনজীবীকে তাদের এই সাফল্যের জন্য। এগুলো ইকোনমিক টেরোরিজম, মানে আমাদের দেশের মধ্যবিত্তের, নিম্ন মধ্যবিত্তের কষ্টার্জিত শেষ বয়সের টাকাটা বিদেশে চলে যাচ্ছে, এবং এই টাকা ফেরত পেতে গেলে যে প্রসিজিওর বা বিদেশ থেকে আসামি আনতে গেলে যে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট ট্রিটি বা অন্য কোনো রকমের এক্সট্রাডিশন ট্রিটি, এটা খুব কঠিন, এবং এই জায়গা থেকে এই সমস্ত ইনভেস্টিগেশন খুবই টাফ, এবং সারা ভারতবর্ষ জুড়ে ইনভেস্টিগেশন হয়েছে, বিভিন্ন জায়গা থেকে অ্যাকিউজ পারসন এসছে, খুব এফিসিয়েন্টলি টিম ওয়ার্কের মতো কাজ হয়েছে, আদারওয়াইজ এটা পসিবল ছিল না। মোটামুটি পুরো 1 মাস ধরে স্পেশাল ইনভেস্টিগেশন টিম ডিফারেন্ট জায়গায় রেড করেছে। রেড করার পরে টোটাল 13 লোকজনকে অ্যারেস্ট করলেন। এই জিনিসটা কিন্তু আমাদের পুরো রানাঘাট পুলিশ টিম আর পুরো ওয়েস্ট বেঙ্গল পুলিশ জন্য একটা খুব গর্বের বিষয়। চক্ষু রোগের উৎকর্ষ কেন্দ্র বলে পরিচিত রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি, সেখানে 1 মাস ধরে ওটি পরিষেবা একেবারে বন্ধ। কবে পূর্ণমাত্রায় এই ওটি পরিষেবা চালু হবে এ প্রশ্ন হাজার হাজার রোগীর। আইও সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে গত 15ই জুন ওটি কমপ্লেক্স সংস্কারের জন্য পূর্ত বিভাগ কাজ শুরু করে। 30শে জুন ওটি কমপ্লেক্স হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিল পূর্ত বিভাগ। জুলাইয়েও সেই কাজ সম্পূর্ণ না হওয়ায় হয়রানির শিকার হতে হয়েছে রোগীদের। প্রতি মাসে ছানি, রেটিনা, গ্লোকোমা সহ আইও এর অস্ত্রোপচারের সংখ্যা অন্তত 3000। চোখের রোগের চিকিৎসায় উৎকর্ষ কেন্দ্রের উপর নির্ভরশীল রাজ্যের হাজার হাজার রোগী, সেখানে ওটি বন্ধ থাকায় খুব স্বাভাবিকভাবেই সমস্যার সম্মুখীন হয়েছেন তারা।